ভাবুন তো এমন একটা ব্রিজের কথা যার তলা দিয়ে রোজ লাখ লাখ মানুষ আর গাড়ি যাতায়াত করছে, অথচ সেই বিশাল কাঠামোটা দাঁড়িয়ে আছে একটাও নাটবোল্ট ছাড়াই। বিশ্বাস হচ্ছে না তো? আমরা কলকাতায় হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো কতবার গেছি, কিন্তু কখনো কি খেয়াল করেছি যে এই গোটা ব্রিজটা আসলে একটা বিশাল পাজল বা ধাঁধার মতো জোড়া লাগানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে যখন চারিদিকে বোমাবর্ষণ হচ্ছে, তখন কোনো আধুনিক মেশিন ছাড়াই শুধুমাত্র মানুষের বুদ্ধিতে তৈরি হয়েছিল এই ইঞ্জিনিয়ারিং মিরাকেল। আপনি কি আন্দাজ করতে পারছেন কিভাবে 26,000 টন ইস্পাত শুধুমাত্র পেরেকের মতো রিভেট দিয়ে আটকে আজও গঙ্গার ওপর শটান দাঁড়িয়ে আছে? 1937 সাল ব্রিটিশরা ঠিক করলো কলকাতার সাথে হাওড়াকে জুড়তে একটা এমন ব্রিজ বানাতে হবে যার নিচে কোনো খুঁটি থাকবে না। কেন জানেন? কারণ গঙ্গা নদী দিয়ে তখন বড় বড় জাহাজ যাতায়াত করত, আর মাঝখানে খুঁটি থাকলে জাহাজ চলাচলে বাধা হতো। কিন্তু মাঝখানে খুঁটি ছাড়া 1500 ফুট লম্বা ব্রিজ বানানো কি চারটিখানি কথা? তার উপর তখন শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ। যুদ্ধের বাজারে কাঁচামাল অমিল, চারিদিকে চাপানো বোমারু বিমানের ভয়। এই চরম প্রতিকূলতার মধ্যেই শুরু হলো ভারতের ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন। কিন্তু ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত জেদ ধরলেন, তারা এই ব্রিজে কোনো নাটবোল্ট ব্যবহার করবেন না। কিন্তু প্রশ্ন হলো, নাটবোল্ট ছাড়া এত বড় ব্রিজ টিকে থাকবে কি করে? এখানেই লুকিয়ে আছে রিভেটিংয়ের কারসাজি। রিভেট হলো এক ধরনের ধাতব পিন। একটা রিভেটকে প্রথমে আগুনে পুড়িয়ে লাল করা হতো, তারপর সেটাকে দুটো পাতের ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে ওপর দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হতো। ভাবুন তো, পুরো ব্রিজে এরকম প্রায় 20 লক্ষ রিভেট লাগানো হয়েছিল, আর এই কাজটা কোনো রোবট করেনি, করেছিল এদেশেরই সাধারণ শ্রমিকরা। দিনের পর দিন আগুনের হলকা আর হাতুড়ির শব্দের মধ্যে তারা এক একটা জয়েন্ট তৈরি করেছেন। কিন্তু আসল টুইস্টটা এখানে নয়। আসল রহস্য হলো ব্রিজটা বসানোর কায়দায়। এটা একটা ক্যান্টিলিভার ব্রিজ, মানে ওজনটা দুপাশের দুটো স্তম্ভের ওপর ব্যালেন্স করা, কিন্তু মাঝখানে কোনো সাপোর্ট ছাড়া এটা ঝুলে থাকে কি করে? এটাই ছিল সেই সময়ের সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। আসল ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। যুদ্ধের সময় ব্রিজে কাজ যখন মাঝপথে, তখন একটা মস্ত সমস্যা দেখা দিল। ইংল্যান্ড থেকে যে বিশেষ ইস্পাত আসার কথা ছিল তা আসতে পারলো না, কারণ সমুদ্রে তখন শত্রুপক্ষের সাবমারিন ঘুরছে। কাজ কি তবে বন্ধ হয়ে যাবে? ঠিক সেই সময়ে এগিয়ে এলো জামশেদপুরের টাটা স্টিল। ভারতের মাটিতে তৈরি বিশেষ ধরনের টিসকম ইস্পাত দিয়ে ব্রিজের বাকি কাজ শেষ হলো। মজার কথা হলো, যুদ্ধের সময় জাপানিরা কিন্তু সত্যিই হাওড়া ব্রিজের ওপর বোমা ফেলেছিল, কিন্তু ব্রিজের কাঠামোটা এমন নিখুঁত ছিল যে একটা বোমায় তার কিছুই হয়নি। মানুষ বলে ব্রিজটা নাকি রাতে হালকা গান গায়। আসলে বাতাসের ধাক্কায় আর মেটালের প্রসারণের ফলে এক ধরনের অদ্ভুত আওয়াজ তৈরি হয়। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। 1943 সালে যখন ব্রিজটা খুললো, তখন কোনো জাঁকজমক অনুষ্ঠান হলো না, শুধুমাত্র একটা ট্রাম প্রথমবার ব্রিজ পেরিয়ে চলে গেল। কোনো ফিতে কাটা নেই, কোনো ভিআইপি নেই, শুধুমাত্র নিভৃতে শুরু হলো এক নতুন যুগের। এই ঘটনার একটা গভীর রহস্য হলো, হাওড়া ব্রিজ শুধু লোহার রিভেটের কাঠামো নয়, এটা একটা জ্যান্ত যন্ত্র। আপনি কি জানেন, রোদের তাপে যখন তপ্ত দুপুরের রোদ পড়ে, তখন এই আস্ত ব্রিজটা লম্বায় প্রায় 4 থেকে 5 ইঞ্চি বেড়ে যায়। আবার রাতে যখন ঠান্ডা হয় তখন সেটা নিজের জায়গায় ফিরে আসে। কিন্তু ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা যদি না থাকতো, তবে কবেই ব্রিজটা ভেঙে পড়তো। কিন্তু আজ একটা গোপন সত্য যা আপনাকে চমকে দেবে। এই ব্রিজের সবথেকে বড় শত্রু কিন্তু কোনো বোমা বা ঝড় নয়, বরং মানুষের ফেলা পানের পিক। হ্যাঁ, পানের পিকে থাকা কেমিক্যাল ব্রিজের গোড়ার লোহার খুঁটিগুলোকে ক্ষয় করে দিচ্ছিল। আর এটা এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে ইঞ্জিনিয়াররা লোহার ওপর ফাইবার গ্লাসের কোটিং দিতে বাধ্য হয়েছেন। ভাবুন তো, যে ব্রিজ বিশ্বযুদ্ধ সামলে নিল, তাকে এখন লড়তে হচ্ছে সাধারণ মানুষের খামখেয়ালিপনার সাথে। অবশেষে গল্পটা হলো এটাই, আজকের ডিজিটাল যুগে আমরা যখন সব কিছুর জন্য কম্পিউটারের ওপর নির্ভর করি, তখন কলকাতার এই রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মস্তিষ্ক আর পরিশ্রমের চেয়ে বড় কোনো সুপার
কম্পিউটার নেই। একটাও নাটবোল্ট ছাড়া 80 বছর ধরে রোজ 1 লাখের উপর গাড়ি আর কয়েক লাখ মানুষের ভার বয়ে চলা কি ম্যাজিকের চেয়ে কিছু কম? আজও এই ব্রিজটা কলকাতার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে, অথচ এর গায়ে এক একটা রিভেট আজও যুদ্ধের সেই উত্তাল সময়ের কথা বলে। কলকাতার আইকন এই হাওড়া ব্রিজ নিয়ে আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি আছে? আপনি কি কখনো খেয়াল করেছেন এই রিভেটের জঙ্গল? ভারত তথা বিশ্বের এই বিস্ময়কর স্থাপত্য নিয়ে আপনার কি মনে হয়? আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম অজানা সব ঐতিহাসিক রহস্য জানতে আমাদের সাথে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সাবধানে থাকবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন।